বিজনেস ওনারদের জন্য 8টা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। নেক্সট বহুদিন আপনারা অ্যাকচুয়ালি আমাকে, বহুদিন না হলেও নেক্সট 1 মাস অন্তত আমাকে এরকম সেটআপে দেখবেন। আজকের ভিডিওটা আমি কোনো এডিট করতে পারতেছি না বিকজ হাতে টাইম নাই। সো 8টা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে শেয়ার করব। শুধুমাত্র আপনি যদি একটা বিজনেস ওনার হন বা আপনি একটা অনলাইন বিজনেস করছেন, তাহলে এই ভিডিওটা আপনার পুরো দেখা উচিত। তা বাদে আই উইল জাস্ট সে ওকে ইউ ক্যান স্কিপ দ্য ভিডিও। এখানে খুব বেশি ভ্যালুয়েবল জিনিস আপনাদের জন্য থাকবে না। এটা একটু মানে নিশ বেসড ভিডিও, কারণ আমার চ্যানেলটা অলরেডি অনেক নিশ, তারপরে আবার এই ভিডিওটা আরো নিশ, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে, কেন এই ভিডিওটা করছি এটা একটা ব্যাক স্টোরি বলবো, তারপরে আমি এক এক করে 8টা পয়েন্ট শেয়ার করব। যে 8টা পয়েন্ট আমার কাছে মনে হয় এবার 2025 সালের ঈদের আগে, যেখানে বাংলাদেশের অনলাইন বিজনেসগুলোর একটা বুম সিজন যায়, সো তখন আমার কি কি এক্সপিরিয়েন্স হলো এগুলো শেয়ার করবো। প্রথম কথা হচ্ছে, গত 3-4 বছর ধরেই আমি বেশ মানে একদম সরবে ঈদের ক্যাম্পেইনগুলোতে কাজ করতেছি। বাট দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার যখন মানুষজন আমাকে হয়তো একটু একটু চেনা শুরু করেছে। লাইক আমার কিছু ভিডিও, রিসেন্টলি 2-3টা ভিডিও 10,000 বা কয়েকটা 5,000 এরকম ভিউ হয়েছে। মানে আমি ওভারঅল বলতেছি ফেসবুক, ইউটিউব নিয়ে। নিশ ধরনের কোনো একটা চ্যানেল ওন করার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি একটা এন্টারটেনমেন্ট চ্যানেল যখন চালাবেন বা আপনি ধরেন একটা ডিফারেন্ট টাইপ অফ মুভি রিভিউ টাইপের চ্যানেল চালাবেন, তখন মানুষজন আপনার সাথে স্টিকিনেসটা কম হয়। তখন মানুষজন আপনাকে অথরিটি কম ভাবে। বাট যখন আপনি বিজনেস রিলেটেড কন্টেন্ট বানাবেন বা আপনি যখন অনলাইন মার্কেটার, লাইক আমি একটা মার্কেটার, তখন অনেক মানুষ তার সলিউশন আপনার সাথে হয়তো কথা বলতে বা আপনি দুটো কথা শুনতে বা আপনি কিভাবে কাজ করতেছেন এগুলো জানতে বা আপনার সাথে কাজ করতে বা আপনাকে কোনো ফ্রিতে সার্ভিস প্রোভাইড করতে আসে। দ্যাটস আ গুড থিং অ্যাকচুয়ালি। বাট এখানে প্রবলেমটা হচ্ছে ইট গেটস ওভারওয়েলমিং আফটার আ টাইম। সো ধরেন আমার সেপ্টেম্বর মাসে 2024 সালের বা অক্টোবর মাসে যখন 5টা 6টা প্রতি মাসে আমি মেইল পাইতাম, লাইক বা 3-4 জন কথা বলতে যে ভাইয়া আই গট টু নো ইউ ফ্রম হেয়ার। আচ্ছা, এই ইম্পর্টেন্ট কথাগুলো বলতেছি, আপনার চাইলে একটু স্কিপ করতে পারেন, বাট এটা বলার অনেক দরকার আছে। ব্যাক স্টোরি দিচ্ছি, তা না হলে আমার স্টোরিটা প্রপারলি আসলে আপনি মানে মজা লাগবে না আপনার শুনতে। সো তখন যেটা হতো যে মজা লাগতো যে ওকে, এত মানুষ আসতেছে আমাকে বিশ্বাস করে বা আমার কথা শুনে সে কথা বলতে আসতেছে বা লাইক সে তার বিজনেসের কথা বলতেছে। বাট এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমি কিছু টেমপ্লেট বুঝে গেছি। এটা নিয়ে আমার লাস্ট একটা ভিডিও ছিল যে ওকে, হাউ উই ক্যান বোথ বোথ লাইক মানে স্পেন্ড মোর টাইম ইন অ্যাকচুয়াল ডুইং এবং লেস টাইম ইন মিটিং। কারণ অনেক মানুষের সাথে মিটিং করে আমার মনে হচ্ছে আমার টাইম ওয়েস্ট হয়েছে, তাদেরও টাইম ওয়েস্ট হয়েছে। সো এই জন্য ওই গাইডলাইনের ভিডিওটা ছিল। আজকের ভিডিওটা বলতেছি এই কারণে যে অনেক মানুষ আছে এরকম যারা অ্যাকচুয়ালি স্ট্রাগল করছে। এই যে ধরেন ঈদের আগে আমি না হলেও আমি বলি 80 থেকে 90টা লাস্ট 10 দিন 12 দিনে আমি এরকম নক পেয়েছি। এটা হতে পারে আমার ফেসবুক পেজে, আমার ইনস্টাগ্রামে আমাকে নক দিয়েছে, ডিরেক্ট কল দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবলিক করা, ওখানে হোয়াটসঅ্যাপ করেছে। এটা কোনো প্রবলেম নাই বিকজ তাদের সেলস লাগবে। এর মধ্যে কয়েকটা সারপ্রাইজিংলি বেশ বড় বিজনেস ছিল যাদের লাইক মান্থলি বাজেট 10,000 12,000 ডলার পর্যন্ত ছিল। বাট স্টিল তারা দে আর লুকিং ফর সামওয়ান যে তাদের টিমটাকে একটু হেল্প করবে। তো আমি কিন্তু চাইলে ওগুলা অনেকগুলার সাথে অনেক ভালোভাবে কাজ করতে পারতাম। বাট এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে অনেকগুলো বিজনেসই আসলে অনলাইনে অনেক ভালো করার জন্য যোগ্য না। মানে তাদের সবকিছু রেডি না। আম, আমার ভিডিও যারা দেখতেছেন অনেকেই এই ব্যাপারগুলো বুঝেন আম শিওর। বাট তারপর একটু ভেঙে ভেঙে বলবো। So, 8টা পয়েন্ট নিয়ে কথা বলবো, আমি লিখে রেখেছি এখানে। 8টা পয়েন্ট আমি পরে স্ক্রিনটা শেয়ার করবো, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আমি পারলে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রথম পয়েন্টটা হচ্ছে, প্রথম পয়েন্ট বলার আগে বলতেছি, তো ঈদের আগে যেটা হয় যে অনেক বড় বড় কোম্পানিগুলো অ্যাড দেওয়া শুরু করে। সো তারা যখন অ্যাড দেয় এবং সাথে যখন কোনো একটা ছোট কোম্পানি অ্যাড দেয়, দ্যাট ইজ এ থিং কল অ্যাড স্কোর বা অ্যাডের কোয়ালিটি স্কোর বা প্লেসমেন্ট। সো ধরেন ছোট করে জিনিসটা বোঝাই, যেটা আমি অনেক মিটিং অনেকে বোঝাইছি, যে ধরেন আচ্ছা রিমোটের এক্সাম্পলটা আমি অনেকগুলো ইসে দিই। ধরেন রিমোটে 10টা বাটন আছে। So, আমার আঙুল আছে 5টা। সেই 5টা আঙুল এই 10টা বাটন ক্লিক করবে, রাইট? এখন সাডেনলি আমার বাসাতে, ধরেন আই গট ম্যারিড, আই গট চিলড্রেন্স, আমার কাজিনস আসছে। সো এই বাসাতে আমি ধরেন এতদিন একজন থাকতাম, এখন এই বাসাতে আরো 14 জন থাকতেছে। বাট এই রিমোট কিন্তু একটা, রাইট? ব্যাপারটা এইভাবে বোঝার চেষ্টা করেন। সো ফেসবুকের প্লেসমেন্টের দাম তখন বেড়ে যায়, কারণ যারা যারা অ্যাড চালাচ্ছে তাদেরকেও তো ফেসবুক চেষ্টা করবে ওয়ার্ম লিডের কাছে দেওয়ার। ধরেন এই ভিডিওটা ইজ নট স্পন্সার্ড বাই আরং, বাট আরং বাংলাদেশের বলতে গেলে বেশ প্রিমিয়াম, মোটামুটি খুব বহুল প্রচলিত। একটু মধ্যবিত্ত মানুষরাও চেষ্টা করে যে আমি আড়ং থেকে কিনবো, আবার অনেক উচ্চবিত্ত টাইপের মানুষরাও আড়ং থেকে কিনে। সো আড়ং এর একটা অ্যাড, যে চেষ্টা করতেছে একটা মানুষের সামনে যাওয়ার, যে একটা পোটেনশিয়াল বায়ার। অ্যাট দ্য সেম টাইম আমি ধরেন তন্ময় ফ্যাশন নামে আমার একটা কোম্পানি, আমারও কিন্তু একটা সেম ব্র্যান্ড চেষ্টা করতেছে ওই পোটেনশিয়াল বায়ারটার কাছে যাওয়ার। এখন কিভাবে ফেসবুক ডিসাইড করবে যে ওই প্লেসমেন্ট আমি কার কাছে বেচবো? সেই জন্য ফেসবুক কি করলো, আরো অনেক প্লেসমেন্ট আনা শুরু করলো। আমরা এখন হোয়াটসঅ্যাপে অ্যাড দেখি, আমরা এখন ইনস্ট্রিমে অ্যাড দেখি, আমরা এখন ভিডিওর মধ্যে অ্যাড দেখি, আমরা ইনস্টাগ্রামে যদি প্লেসমেন্ট নাও দেই তবুও আমরা ইনস্টাগ্রামে অ্যাড দেখি। তারপর ধরেন আমরা ইভেন অনেক পার্টনার্স
ফেসবুকের সাথে যারা ইন্টিগ্রেটেড সেখানেও আমরা অ্যাড দেখি, রাইট? সো চেষ্টা করতেছে প্লেসমেন্ট বাড়ানোর, বাট তারা কিন্তু এটা বোঝেছে ঈদের আগে বাংলাদেশের অনেক বেশি মার্কেটার, লাইক এমন অনেক 10 থেকে 12টা বিজনেসের সাথে আমার লাস্ট 10 থেকে মানে লাস্ট 3-4 দিনের মধ্যে আমি মেইল পাইছি যারা চাচ্ছে এই ঈদের লাস্ট কয়েকদিন তারা একটু লেভারেজ করবে। দের ইজ নাথিং হার্ম ইন দ্যাট, আবার বলতেছি, বাট প্লেসমেন্ট কিন্তু কম। সো এই ক্ষেত্রে যেটা হবে, অনেকগুলো ব্যাপার কাজ করে। সবচেয়ে ইজি ব্যাপার হতে পারে যে লাইক ওকে, এক্সকিউজ মি, যে আমার অ্যাড বাজেট আমি বাড়িয়ে দেবো, বা আমি ক্রিয়েটিভ এখানে অনেকগুলো অ্যাড করবো, বা আমি একটা মডেলকে দিয়ে পিআর করাবো, তারপরে মডেলের পেজ থেকে আমি অ্যাড চালাবো, অনেক কিছু করা যেতে পারে যেটা অনেকে করছে। বাট তা বাদেও একটা বড় প্রবলেম যখন হয়, যখন আমি বাজেট নিয়ে খেলতে পারবো না, লাইক একজনের ধরেন $100, আমি আগের একটা ভিডিওতে এটা বলেছি যে একজনের $100 বাজেট আর একজনের $10 বাজেট। $10 বাজেট কি জীবনে $100 বাজেটকে সারপাস করতে পারে না, বাট ফেসবুক এমনভাবে অ্যাডগুলোকে মানে অপটিমাইজ করে যে যার $10 ROS ছিল 7, সে যেন 6 থেকে 7-এর মাঝামাঝি বা 5 থেকে 7-এর মাঝামাঝি পায়। অ্যাট দ্য সেম টাইম, যে ওই সেম ইন্ডাস্ট্রিতে হয়তো কম বাজেটে অ্যাড চালাচ্ছে, তাকেও যদি ফেসবুক কোনো রেটে না দেয়, তাহলে সে তো অন্য কম্পিটিটরদের কাছে চলে যাবে, রাইট? সে তো তখন একটা ইউটিউব অ্যাড চালাবে, সে তখন একটা গুগল অ্যাড চালাবে, বা সে তখন এসকেমিতে কাজ করবে, লাইক প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজমেন্ট, বা সে তখন অন্য কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করবে। এই জন্য মেটা তাদেরকেও কিছু ওয়ার্ম কাস্টমারের কাছে নিয়ে যায়। ওয়ার্ম কাস্টমার মানে ওই সেম নিশের জন্য যারা হতে পারে কি করতে পারে, পারচেস করতে পারে। সো লং স্টোরি শর্ট, এই ব্যাপারগুলো অনেক বিজনেস ওনার বুঝে না, এবং বুঝেও আসলে কিছু করার নেই, বিকজ ঈদের আগে অনেকে প্রোডাক্ট নিয়ে আসে, অনেকগুলো বিজনেস আছেই হচ্ছে সিজনাল ব্যাপার চিন্তা করে। যেমন ধরেন এক্সাম্পল, বসুন্ধরার পাশে একটা অফলাইন স্টোর যারা খুবই ট্রেন্ডি ড্রেস বিক্রি করে, তাদের তো ঈদের আগে একটা বিশাল বড় শিপমেন্ট আসে, দে হ্যাভ টু সেল দিস প্রোডাক্টস। ধরেন কোনো একটা মেয়েদের ব্যাগের কোম্পানি, ঈদের আগে তারা 10 লাখ 20 লাখ টাকা একটা চাইনিজ আনছে, শিপমেন্ট আনছে। সো তাদের তো এটা বের করে দেওয়া লাগবে। অ্যাট দ্য সেম টাইম ওই ব্যাগ ধরেন আপনার কোনো একটা কুটির শিল্পের বিশাল বড় একটা পেজ, লাইক যাদের 3 লাখ 5 লাখ ফলোয়ার, তারাও সেম প্রোডাক্ট বিক্রি করছে, তাদের ডেলি বাজেট $200। সো কম্পিট করে তো পারছে না, তখনই তাদের মধ্যে অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। সো এটা ডিল করার জন্য আমি একটু ছোট্ট করে আমার স্ক্রিনটা শেয়ার করবো। আহ, আমাকে আচ্ছা, লাইভ না, আপনি জানেন আসলে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? আমি ছোট স্ক্রিন দেখা যাচ্ছে। সো আমার স্ক্রিনে আমি যে এই পয়েন্টগুলোর কথা বলেছি, 1 নম্বর আমি এক ছোট করে একটু বলি, তারপর আমি স্ক্রিনটা অফ করে দিব। আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ফোকাস অন ইউর সার্ভিস, তারপর হচ্ছে ফোকাস অন ভ্যালু, ডিজাইন দ্য এক্সপিরিয়েন্স, ডিজিটাল মার্কেটার্স আর নট বিজনেস কনসালটেন্ট, ইমপ্লিমেন্ট দ্য ফানেল, ফোকাস অন হিউম্যান রিসোর্সেস। লাস্টে দুইটা আমি ইচ্ছা করে কালার করেছি, লাস্ট পর্যন্ত দেখেন কেন কালার করছি বলতেছি। প্রফিট ক্যালকুলেশন অ্যান্ড রান রেট, বি ইমপেশেন্ট উইথ অ্যাকশন, পেশেন্ট উইথ রেজাল্ট, এটা নাভাল রবিকান্তের একটা কথা। সো আমি স্ক্রিনটা অফ করি। হোয়াট ডু আই মিন বাই অল দিস থিংস? কোথা থেকে অফ করে দেখছেন, মুভ হয়ে যাচ্ছে দিন দিন। স্টপ শেয়ার। অলরাইট। সো যেটা বলছিলাম, প্রথম পয়েন্টটা ছিল আমার ফোকাস অন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? সো আমার একটা ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে ভাই আপনি বলতেছেন যে 800 টাকার প্রোডাক্ট কিনে ওটাকে আমি 2000 টাকায় বেচবো, বাট আমার কম্পিটিটররা 1200 টাকা দিচ্ছে, তখন আমি কি করবো? তখন আমি ওনাকে একটা রিপ্লাই করেছি যে ভাইয়া, দেন ডোন্ট ওয়ার্ক উইথ দিস কাইন্ড অফ প্রোডাক্ট। সে আমি শিওর মাইন্ড করেছে, আমাকে রিপ্লাই করে নাই, সে খুব ভদ্র, বাট পয়েন্ট কিন্তু এটাই, দেন ডোন্ট ওয়ার্ক উইথ দিস কাইন্ড অফ প্রোডাক্ট। কখন আপনি অনেক কম প্রফিটে, এটা আমি বারবার বলি আমার অনেকগুলো ভিডিওতে, সরি ফর দ্যাট, বাট যারা নতুন এই ভিডিওতে এসছে বা এই ভিডিও থেকে আমাকে খুঁজে পেয়েছেন, তাদের জন্য বলছি যে আপনি যদি এমন একটা প্রোডাক্ট পান বা সার্ভিস পান যেখানে আপনার দিন শেষে থাকছে না টাকা, বিকজ ইউ হ্যাভ টু মেক শিওর যে ক্যাপিটালিজমটা এমনভাবে মানে মানে ড্রাইভ করে যে আপনার ফেসবুককে টাকা দিতে হবে, মেটাকে টাকা দিতে হবে, দেন মেটা উইল মেক শিওর যে আপনি প্রফিটেবল হন। ইটস লাইক মেটাকে এনে 100 টাকা দিলাম বা 200 টাকা দিলাম, এখন তুমি আমাকে 400 টাকা প্রফিট এনে দাও। বাট ওই প্রফিটটা হতে গেলেও আমার কিন্তু পুরো ডিজাইন করতে হবে জিনিসটা, যেটা নিয়ে আমি বলবো একটু পরে, যে লাইক ওকে, আমার ডেলিভারি ম্যানের আমার কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, আমার প্রোডাক্টের প্যাকেজিংয়ের সময় কোনো প্রবলেম হওয়া যাবে না, বা যেই প্রোডাক্ট আমি পাঠাচ্ছি, ধরুন আমি কাচের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, যেমন আমার এই যে টেবিলটা কিনছি, টেবিলটা যখন আমি পাইছি এই পাশে কোথায় যেন একটা প্রবলেম ছিল, আমি তারপর ওনাকে কিছু বলি নাই, এটা আমি জানি যে প্রোডাক্টটা আমাকে দিয়েছে বা যার কাছ থেকে প্রোডাক্টটা কিনেছি, মিরপুর থেকে কিনেছি আমি, মানে মিরপুর থেকে তৈরি হয়ে এটা এসছে আমার বাসায়, কাস্টমাইজ একটা টেবিল ছিল অনেক বড়। সো তার কোনো দোষ না আমি জানি, এবং ডেলিভারি কোম্পানিও কখনো ইচ্ছা করে কোনো কিছু করে না, সো এটা আমি রিটার্ন দেবো না বা তার ব্যাপারে আমি একটা নেগেটিভ রিভিউ দেবো না, রাইট? সো এই পুরো ব্যাপারটা যদি কাজ করে, দেন অনলি দেন ইউল বি প্রফিটেবল। এবং আপনার যদি ধরেন ওভারহেড কস্ট থাকে, আপনার এমপ্লয়ি আছে, আপনার স্টক কিপিং এর জন্য একজন লোক আছে, লাইক আপনার সোশ্যাল মিডিয়া রান করার জন্য একজন লোক আছে, তখন তো ব্যাপারটা আরো প্রবলেম। নিজের চলতে হবে, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর প্রফিটেবল। আমি সরি আমি এই কথাটা বারবার বলতেছি, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং অনেক মানুষ এখানেই ব্যাপারটা বুঝতে পারে না, যেটা প্রথম ব্যাপার, যে আপনি কোন প্রোডাক্ট চুজ করতেছেন। এটা কিন্তু স্টাবলিশ বিজনেসম্যানদের জন্য না। যেমন যশোরে ধরেন, আমার হোম টাউন যশোর, আমাদের যশোরে খুবই ফেমাস একটা খাবারের দোকান আছে জলযোগ। জলযোগের জন্য কিন্তু রানডেড ফান্ডেড কিচ্ছু না, দের অ্যান অফলাইন স্টোর।
পুরো এটা দেয়ার আর ব্র্যান্ড, পুরো যশোরে সব লুচির দোকান চলে গেলেও তারা সবাই ওখান থেকেই খাবে, বিকজ দে আর ব্র্যান্ড, দেয়ার প্রোডাক্টস আর অ্যাকচুয়ালি গুড। অনেক সময় যেটা হয় ওরা খুব ভালো, বাট ওদের যখন অনেক পিক সিজন থাকে আমি দেখছি যে পিক সিজন মানে সকালবেলা যখন ব্রেকফাস্টের টাইম আসে, অনেক ব্যাংকের লোকজনরা খুবই কমে 7 টাকা লুচি এবং ধরেন 10 টাকায় তরকারিতে তারা মনে করেন 30 টাকায় পেট ভরে খেয়ে ফেলতে পারে। সো 30 টাকার খাওয়ার জন্য অনেক মানুষ ওখানে ওয়েট করে, বাট স্টিল তারা অনেক সময় ধরেন আধা ঘন্টা ওয়েট করে তারপরে খাবার পায়, স্টিল তারা ওখানে যাবে। কেন যায়? বিকজ দ্য বিগেস্ট ফ্যাক্টর ওয়ার্কস হিয়ার ইজ মানে দে আর ব্র্যান্ড, এবং তাদের সবকিছু অলরেডি 100 বছর ধরে ক্যালকুলেটেড। যে প্রোডাক্ট এত আমার যদি মানে আমার বাজারে যদি আলুর দাম এত বাড়ে, আমার লুচির দাম এত বেড়ে যাবে, আমার তরকারির দাম এত বেড়ে যাবে। বাট আপনি একটা নতুন বিজনেস শুরু করছেন, আপনি একটা D2C ব্র্যান্ড, D2C মানে হচ্ছে ডিরেক্ট টু কনজিউমার, রাইট? আপনি কিন্তু এই জিনিসটা পারবেন না। এগেন আমি কি বোঝাতে পারছি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যদি প্রোডাক্টটা এমন হয় যে প্রোডাক্টটায় আপনি প্রফিট মার্জিন রাখতে পারছেন না, ওই ক্ষেত্রে আপনার জন্য বিজনেসে সাস্টেইন করাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? বিকজ আপনি তো বড় ব্র্যান্ড না। আপনি বড় ব্র্যান্ড হলে অফকোর্স আপনি আমার ভিডিও দেখতেছেন না, আপনি ছোট ব্র্যান্ড বলে আমার ভিডিও হয়তো দেখছেন এই পর্যন্ত যদি আপনি দেখে থাকেন। সো আপনাকে প্রপার রাইট প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। অনেক মানুষ আছে, এই আপনার আলি এক্সপ্রেস থেকে কোনো একটা ফ্রেন্ড বা কেউ একজন মানুষ হয়তো প্রোডাক্ট অর্ডার দেয়, তখন সে করে এই আমারও 5,000 টাকার প্রোডাক্ট একটু অর্ডার দিতে। এগেন আই এম অ্যাপ্রিসিয়েটিং দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর অ্যান অন্টারপ্রেনার, ইউ আর ট্রাইং টু বিকাম অ্যান অন্টারপ্রেনার, হেডস অফ। আমি নিজের এখনো লাইক চাকরি করি, বা আমি নিজেও এখন অনেক কনসালটেন্সি করি, আমি মানে ফুল টাইম কিন্তু বিজনেসম্যান না। মানে আই হ্যাভ থিংস, বাট থিং ইজ আমি কিন্তু ফুল টাইম সবকিছু বাদ দিয়ে নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করি না। বিকজ আমি পছন্দ করি বিজনেসের এই অ্যাসপেক্টটাই, আমার অনেক ম্যানুয়াল কাজ ভালো লাগে না। লাইক প্রোডাক্টগুলো গোনা, স্টক স্টক নিয়ে যাওয়া, এটা আরো 3 বছর আগে হলে পসিবল ছিল, বাট এখন আমার আরো এই কাজটাই ভালো লাগে, যে লাইক ওকে হাউ ক্যান আই ওয়ার্ক উইথ মাল্টিপল প্রোডাক্টস, মাল্টিপল বিজনেস, দিস ইজ অলসো সার্ভিস, রাইট? আম মেকিং গুড মানি আউট অফ ইট, রাইট? সো এটা আমার প্রোডাক্ট, আমার সার্ভিস, বাট আমার ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় না। বাট আপনি যেহেতু এন্টারপ্রেনারশিপ করছেন, আমি অ্যাপ্রিসিয়েট করছি এই ব্যাপারটা, বাট আপনাকে সাথে এটাও বুঝতে হবে যে ইফ ইউ আর মানে সিলেক্টিং দ্য রাইট প্রোডাক্ট, যেখানে প্রফিট নাই, এটা নিয়ে আপনি বেশি কিছু করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফোকাস অন ভ্যালু, যেটা আমি লিখেছি। ভ্যালু মানে কি বলি? ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট বেচতেছেন যে প্রোডাক্টটা খুবই ট্রেন্ডে আছে, ধরেন ভাইরাল একটা, কন্ট্রোভার্সিয়াল কিছু বলা যাবে না, এমন একটা প্রোডাক্ট যেটা ধরেন খুব ভাইরাল হয়েছে। ইগেন আপনার যদি একটা মানে জেনেরিক একটা ব্র্যান্ড থাকে দারাস টাইপের, যেখান থেকে আপনি যে কোনো কিছু বিক্রি করছেন, তখন আপনি ওরকম কিছু একটা বিক্রি করে 2-3 মাস বিক্রি করে একটা ভালো প্রফিট মার্জিন গেইন করলেন। বাট লং টার্মে আপনারও চিন্তা করতে হবে যে ওকে আমার এখানে সবকিছু প্রোডাক্ট পাওয়া যায়, এই টাইপের একটা ব্র্যান্ড আমি হব। এটা ভেবে আপনাকে কাজ করতে হবে, রাইট? যখন পিৎজা বার্গ, এক্স্যাক্টলি পিৎজা বার্গ বা আচ্ছা মিমস জন্য ফেমাস বাংলাদেশের যে পিৎজার দোকানটা, ওরা কেন এত ফানি ফানি মিমস দিতে পারে? বিকজ ওরা ওরকমই ব্র্যান্ড হতে চায়। তারা কখনো চায় না যে আমি একটা মানে ব্যাংক হবো, ব্যাংকের মতো কাঠপুটটা হবো। তারা কিন্তু এটা হতে চায় না, তারা প্রথম থেকে ওভাবেই কাজ করতে চায়। রাইট? সো ফোকাস অন ভ্যালু। ভ্যালু মানে কি বলতেছি, যে আপনার কোনো একটা পার্সোনাল অ্যাসপেক্ট যেন ওখানে থাকে। আমার সাথে রিসেন্টলি একজনের কথা হচ্ছিল, ওকে ব্লাইন্ডার মনে হয় ওটাকে বলে, গ্রাইন্ডার, ওই যে মশলা টশলা বাটে। সো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তো ওনাকে বলতেছেন যে ভাই আপনি ভিডিওতে আপনার যে কন্টেন্টটা বানাচ্ছেন, এটাকে বলা হচ্ছে এফজিসি ভিডিও, নতুন একটা টার্ম, এফজিসি। ইউজিসি ছিল ইউজার জেনারেটেড কন্টেন্ট, এটা হচ্ছে এফজিসি, ফাউন্ডার জেনারেটেড কন্টেন্ট। সো ওনাকে বলছিলাম যে ভাই আপনি এমন টাইপের ভিডিও তৈরি করেন যেখানে আপনি প্রোডাক্টের কোনো একটা ইউনিক ফিচার বলতেছেন, যেটার মাধ্যমে আপনি এটা বোঝাচ্ছেন যে ওকে ইউ আর a bit different from others and what type of story you are bringing behind that product. সো পরে ওনাকে বুঝাইছি, and উনি এভাবে করে কথাটা বলছে যে ওকে আপনারা মানে এক্স্যাক্টলি এরকম না, মানে মানে এরকম একটা পয়েন্ট বলছে যে ওকে ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর ফ্যামিলি হ্যাপি, ইউর ওয়াইফ ইজ ডুইং আ লট অফ থিং, আপনার ওয়াইফ অনেক কাজ করছে, আপনি যদি তাকে আপনার ভালোবাসার গেস্টার থেকে জাস্ট এমন একটা প্রোডাক্ট দিতে পারে যেটা তার ম্যানুয়াল কাজকে অটোমেট করবে। যেমন আমার মা এখনো পর্যন্ত কিন্তু বেটে বাটা মশলা বেশি ইউজ করে। সো এরকম একটা পয়েন্ট বলছে, আপনার ওয়াইফের যদি কষ্ট কম করাতে চান, আপনি এরকম একটা প্রোডাক্ট গিফট করেন যেখান থেকে সে এই গ্রাইন্ডিং এর কাজটা সে ইজিলি করতে পারবে। দেখছেন একটা ইউনিক অ্যাঙ্গেল কিন্তু মানে সে আনছে। তারপর ধরেন আমি একটা মানে আমি যেখানে ফুল টাইম চাকরি করি ওখানে আমাদের একটা ক্লায়েন্ট আছে, দ্য চিল ব্রাদার্স, ওদের এখানে লেখা অ্যাওয়ার্ড উইনিং এইচভ্যাক এজেন্সি। ইউ হার্ড দ্য টার্ম অ্যাওয়ার্ড উইনিং। সো দে আর ডিফারেন্ট ফ্রম আদার্স। ওই ইউনিক ভ্যালুটা আপনাকে ক্রিয়েট করতে পারতে হবে, তাহলেই আপনার ওই 400 টাকার প্রফিটটা 1,000 টাকা প্রফিট হলেও মানুষজন আপনাকে কনসিডার করবে। চোখের মানে সামনে আমি আপনাকে বলতে পারি যে ধরেন মাইকের ক্ষেত্রে আপনি আমার ইটস দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই দেম, বাট রোড যে মাইকগুলো আছে, এটা কিন্তু যে অন্য সব মাইক কোম্পানির চেয়ে অনেক বেশি মানুষের কাছে আহ, মানে প্রমোটেড হয়েছে। আমার নিজের এই মাইকটার কোম্পানির নাম হচ্ছে মাউনো, বাট আমার কিন্তু মাথায় রোড ছিল, বিকজ বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর রোড ইউজ করে, গোপ্রো, তারপর হচ্ছে রেডবুল, তারপর ধরেন অ্যাপল, স্যামসাং, এরা কিভাবে করে অনেক বেশি টাকা চার্জ করে অন্য অনেক লোকাল ব্র্যান্ডের চেয়েও অনেক বেশি মানুষ। আমাকে যদি আপনি কেউ বলেন যে ভাই আম, তুমি কি তন্ময় একটা মনিটর কিনবা, 4K মনিটর 27 ইঞ্চি, দাম হচ্ছে 32,000 টাকা শাওমির,
অ্যাট দ্য সেম টাইম আমাকে বলবে, আমি বর্তমানে এলজির মনিটর ইউজ করছি, যে তন্ময় এলজি, স্যামসাং বা অ্যাপেল স্টুডিও মনিটর তোমার দাম হচ্ছে 80,000 টাকা, 32 ইঞ্চি বা 27 ইঞ্চি। আমি 80,000 টাকার জন্য 3 মাস ধরে টাকা জমাবো, বাট স্টিল আমি শাওমিটা কিনবো না। নো অফেন্স টু শাওমি, বাট বিকজ, বা ওয়ালটন, আমি কিন্তু ব্র্যান্ডের জন্য কিনবো, বিকজ আমি জানি দে আর রিলায়েবল, বুঝছেন? সো এই পয়েন্টটা আপনাকে তৈরি করতে হবে, যে আপনি ভ্যালু ক্রিয়েট করছেন, আপনার নিজস্ব কোনো একটা অ্যাঙ্গেল আছে। অনেক মানুষ শাড়ি বিক্রি করে, যে লাইক ওকে উনি শাড়ির বিজনেস নিয়ে ভালো করছে, আমি কেন করতে পারতেছি না? আপনার ইউনিক অ্যাঙ্গেল নাই। যেমন সুরি সুতার কারুকাজ বাই অনামিকা নামে আমাদের একটা, আমার পরিচিত একটা শাড়ির ব্র্যান্ড আছে, ওদের সাথে আমি কাজও করছি অনেকদিন, দে আর রিয়েলি গুড। তো ওদের ইউনিক ভ্যালুটা কি? ওদের যে ফাউন্ডার প্রতিদিন লাইভ করে, ও যদি এমনও হয় যে ওর জ্বর, ও তারপরও লাইভে এসে প্রতিদিন কথা বলে। তারপর ও খুব সুন্দর করে নিজের কমিউনিটিটা তৈরি করছে, যে আজকে আমার লাইফে এটা হলো, আজকে আমার ঠাকুমা মারা গিয়েছে, বা আমার মানে শাশুড়ি এই বলেছে, বা লাইক আমার ফ্যামিলিতে এটা হয়েছে, ভালো একটা কথা, খারাপ একটা জিনিস, সে খুব সুন্দরভাবে তার কমিউনিটিটাকে এঙ্গেজ করতে পারে, রাইট? লাইভ ভিডিও তো মানে একবারে রেকর্ড করছি, এই জন্য স্ট্যামার হচ্ছে। তো এইটা হচ্ছে তার ইউনিক অ্যাঙ্গেল, এবং তার প্রোডাক্টের ডিজাইনগুলো খুবই সুন্দর। যে কোনো মানুষ, যে কোনো ফিমেল যখন দেখবে তার মনে হবে আই ওয়ান্ট দ্যাট। এটা তার ইউনিক অ্যাঙ্গেল। আমি জানি এই পয়েন্টটা আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে ডিজাইন দ্য এক্সপিরিয়েন্স। সার্ভিসের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। হাউ ইউ ক্যান ডিজাইন দ্য এক্সপিরিয়েন্স। ছোট্ট একটা কথা বলি, অনেক শপিং কমপ্লেক্স, ধরেন আপনারা স্বপ্নতে যারা গিয়েছেন, বা ধরেন ইউনিমার্টে গিয়েছেন, দেখবেন যে প্রথমে ঢোকার পরে, ইউনিমার্টের কথাই বলি, ঢোকার সঙ্গে সঙ্গে আপনি একটা ব্রেডের গন্ধ পাবেন। হ্যাভ ইউ নোটিস দ্যাট? পাশেই দেখবেন যে আপনার এখানে ভারত বিচিত্রা, এটা ওইটা অনেকগুলো ম্যাগাজিন থাকে, বই থাকে, এবং ডান সাইডে আপনার গর্জেস, আপনার হচ্ছে বিশাল বড় বড়, কি বলে এটার নাম, ডাইনে যদি আপনি যে এই পাশে যান, আমি কিন্তু 2 নম্বরটার কথা বলছি না, 1 নম্বরটার কথা বলছি, গুলশান 2-তে অনেকগুলা দেখবেন, শোপিস দেখবেন। সো কেন? বিকজ প্রথমে ঢুকেই যখন আপনি সুন্দর একটা স্মেল পাচ্ছেন, তখন আপনি কিন্তু অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হচ্ছেন। এখন বলবেন না ভাই, ওরা হয়তো ইন্টেনশনালি করে নাই, বাট নো, দে হ্যাভ ডান দ্যাট ইন্টেনশনালি। সেম গোজ ফর কফি শপ। দের আর সো মেনি কফি শপস, যারা স্টারবাক্সের কথা বলি, বাংলাদেশে স্টারবাক্স নাই, বাট আই হ্যাভ সিন দ্যাট ইন ক্রিমসন কাপ, বা আমি স্টারবাক্সে আমার ইন্ডিয়ান পরিচিত যারা খেয়েছে তারা দেখেছে। সো নামটা তারা কিন্তু খুব সুন্দর করে লিখে, এই নামটাকে একটা পার্সোনাল টাচ দেওয়া। সো এই ব্যাপারগুলো অনেক ইম্পর্ট্যান্ট। তাহলে এটা কি হচ্ছে, যে এক্সপিরিয়েন্স করতেছে, মানে এক্সপিরিয়েন্সটাকে ডিজাইন করতেছে। তারপর ধরেন স্ট্রিট ফাস্ট, রিসেন্ট এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ট্র্যাক ইউর পার্সেল। সো আমি এক্স্যাক্টলি দেখতেছি যে আমার কালকে একটা প্রোডাক্ট আসার কথা, এটা অলরেডি আমার বাসা থেকে 2 কিলোমিটার দূরের আম, ওদের আউটলেট, মানে ইসে আউটলেট নাকি বলে, কুরিয়ার কোম্পানির অফিসে চলে এসেছে। সো আই ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড যে ওকে, কালকে আমার ওই ডেলিভারি ম্যানের নাম্বার যখন ওখানে দেওয়া হবে, আমি কালকে তাকে কল দিয়ে বলতে পারবো, ভাই আমি কালকে বিকেলে ফ্রি আছি, সকালে কিন্তু আসেন না, সকালে কিন্তু থাকবে না, আমি থাকবো না আর কি। সো ইউ আন্ডারস্ট্যান্ড, দিস ইজ কল্ড ডিজাইনিং দ্য এক্সপিরিয়েন্স। পাঠাও বা উবার যদি চাইতো বা চায়, অলরেডি ওদের কাছে আছে, আমি জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য বলতেছি, যে অনেক মানুষের বিকাশে বা কার্ডে পেমেন্ট করতে চায়। সো হাউ অ্যাবাউট দে ডু সামথিং, যেখানে তারা কোনোভাবে ডিজিটালি ওই কার্ড থাকলে পেমেন্টটা করতে পারবে এবং আরো সিকিউর হবে। কারণ ভাঙতির প্রবলেম কিন্তু বেশিরভাগ কাস্টমারে নিতে চায় না, যে ক্ষেত্রে যেটা হয় 5 টাকা 10 টাকা বেশি দিতে হয় ড্রাইভারকে। এগেন আই ওয়ান্ট টু গিভ দ্য টিপস, বাট দ্য থিং ইজ বেশিরভাগ মানুষ চায় না, যে কেন আমি 120 টাকা অলরেডি আমি ঠেলায় পড়ে আসছি, আবার তোমাকে আমার 6 টাকা বেশি তো লাগতেছে তোমার কাছে খুচরা নেই বলে। এটা অনেকেই চাইবে না। সো এই যে ডিজাইনিং দ্য এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল, আমি তো অ্যাডের কথা অনেক পরে, আমি কোন অ্যাডে যাব, মানে কিসে যাব, সবকিছু অনেক পরে, বাট গ্রোথ হ্যাকিং টেকনিকের কথা যদি বলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে হাউ, মানে হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট ইউ হ্যাভ, আর ইউ অ্যাকচুয়ালি ডিজাইনিং আ প্রপার এক্সপিরিয়েন্স। আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ঢাকাতে। ওই রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে লাস্টে গিয়ে আমি যখন পেমেন্ট করতে গেছি, 1 মাস আগেও ওদের কাছে ওই বিকাশ পেমেন্ট ছিল, বাট তারা বলছে না বিকাশ পেমেন্ট নাই। দেন আই লিটারালি হ্যাড টু, আমার কাছে 2টা ব্যাগ ছিল, আমি একা ছিলাম, আমার একটা ব্যাগ রেখে বলছে, ভাই ব্যাগটা থাক, আমি নিচে যাই, আমি প্রোডাক্ট মানে বিকাশ থেকে ক্যাশ আউট করি, তারপর আপনাকে টাকা দিই। আমার খুব একটু কষ্ট হয় নাই, বাট 2 তলা থেকে নিচে নামছি। বাট ওই যে এক্সট্রা হ্যাসেলটা, আমি কিন্তু তারপরে যখন 2টা স্টুডেন্টের কথা আসবে, আমি একটু কম যাবো ওখানে। সো এই এক্সাম্পলটা আমি একটা পডকাস্টেও দিয়েছি, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু বি এবল টু মেক শিওর দ্যাট ইউ আর ডিজাইনিং দ্য প্রোডাক্ট। আমার ম্যাকবুক যখন আমি কিনছিলাম, মানে প্রথম যখন আমি করে খুলতেছিলাম, ইট ওয়াজ এ এক্সপিরিয়েন্স, বিকজ আমি তার আগে 6 মাস ধরে একটা ম্যাকবুক কিনবো বলে আমি যত ধরনের ইনফরমেশন জানার চেষ্টা করেছি, যে প্রো কিনবো না এয়ার কিনবো। কারণ একটা মানুষ যখন তার নিজের ইনকাম করা টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে, যেটার দাম 1 লাখ 1.5 লাখ 2 লাখ, তখন কিন্তু সে অনেক রিসার্চ করে। সো তখন ফাইনালি যখন ওই এক্সপিরিয়েন্সটা আমার সাথে হচ্ছিল, আই ওয়াজ ফিলিং রিয়েলি গুড। উই ডিজাইনিং দ্য এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই এম নট এগেনস্ট ক্যাপিটালিজম, বাট আই এম নট এগেনস্ট, মানে গুড প্রোডাক্ট অ্যান্ড গুড সার্ভিস এস ওয়েল। সো আই এম নট, ভুল বলছি, আমি বলছি আমি আই এম নট এগেনস্ট সোশ্যালিজম, বা বা আমি খুব প্রো ক্যাপিটালিস্ট না। অ্যাট দ্য সেম টাইম আমি এই ব্যাপারটাও বুঝি, যে
হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু মানে হ্যাভ গুড প্রোডাক্টস অ্যান্ড ক্রিয়েটিং গুড এক্সপিরিয়েন্স ফর দ্য কাস্টমার। নেক্সট পয়েন্ট হচ্ছে খুবই কন্ট্রোভার্সিয়াল, এটা আমি গত মানে লাইফ থেকে এক্সপিরিয়েন্স করেছি। এটা অনেক বিজনেস ওনারা বোঝে না যে ডিজিটাল মার্কেটার্স আর নট বিজনেস কনসালটেন্টস, এটা ডিফারেন্ট। ডিজিটাল মার্কেটাররা ডিজিটালি আপনার প্রোডাক্টটা সেল করার জন্য যা যা করা দরকার করতে পারবে। তারা গুগল অ্যানালিটিক্স বুঝবে, তারা ট্যাগ ম্যানেজার বুঝবে, তারা আপনার সার্চ কনসোল বুঝবে, তারা আপনার এসিওতে কেন আপনার হচ্ছে কিওয়ার্ডটা কম্পিটিশনে টিকতে পারতেছে না এটা বুঝবে, তারা ব্রড টার্গেটিং ভার্সেস ন্যারো টার্গেটিং বুঝবে, তারা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন বুঝবে, তারা বলবে আপনাকে কিভাবে ফানেল দিয়ে আপনাকে আরেকটা ক্রিয়েটিভ এখানে অ্যাড করা উচিত, কেন আপনার রিলস দিয়ে ভিডিও চালানো উচিত, এগুলো আপনাকে বলবে। বাট দে আর নট বিজনেস কনসালটেন্ট, দে উইল নট টেল ইউ থিংস অ্যাবাউট বিজনেস। সো অ্যাজ আ বিজনেস ওনার আপনাকে এখানে চিন্তা করতে হবে যে আপনি আদৌ আসলে মানে হাউ ইউ ওয়ান্ট টু রান দ্য বিজনেস, এই ব্যাপারটা মানে খুব ইম্পর্ট্যান্ট। আপনি মানে বিজনেস রিলেটেড জিনিসের জন্য আপনি তার কাছে জিজ্ঞেস করবেন না। এখন ধরেন আমাদের মতো যারা আছেন বা ধরেন আমার চেয়েও যারা অনেক বছর ধরে কাজ করতেছে, তাদের ক্ষেত্রে ধরেন এই ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ তারা অনেক বিজনেসের সাথে কাজ করছে। আমি যেমন, আমি কি শুধু অ্যাড চালাই, আমি কি শুধু বুস্ট বাটনে ক্লিক করি, বা আমি কি শুধু গুগল অ্যাড চালাই? না, আমি যখন চাল ডালে শুরু করি আমি তখন গ্রোথ হ্যাকিং এ কাজ করতাম। আমি তখন এসএমএসও পাঠাইতাম, আমি তখন ওই টেলিসেলসের স্ক্রিপ্টও বানাইতাম, আমি তখন ভয়েস ব্লাস্টে করতাম, আসসালামু আলাইকুম চালডাল থেকে তন্ময় বলছি, এগুলো করতাম, ফেসবুক লাইভও করতাম, আমি তখন সিকুয়েলের বেসিকগুলো শেখার জন্য কাজ করতাম, সব কিছুই করছি। তারপর যখন আমি ফুড অ্যান্ড ফ্লেভার্সে কাজ করি, সেকেন্ড কোম্পানি, আমি জানি ভিডিওটা লং হয়ে যাচ্ছে অলরেডি, যারা যারা না দেখা দেখবে না, তখন আমি কি করতাম, তখন কিন্তু আমি বাজারেও গেছি, আমাদের একটা ফুডের বিজনেস ছিল, মানে আমি তখন কাজ করতাম একটা স্টার্ট আপে, বাজারেও গেছি, কারওয়ান বাজার থেকে কিভাবে সবচেয়ে কম দামে মাশরুম কালেক্ট করতে হয়, কম দামে সবচেয়ে মাছ কিনতে হয়, কিভাবে ফ্রিজিং করতে হয়, আই নো ইচ অ্যান্ড এভরি মানে প্রসেস অফ দ্য সেম থিং, রাইট? সো এটা অনেক ইম্পর্ট্যান্ট। এই ব্যাপারগুলো, এই ক্যালকুলেশনগুলো অনেক মানুষ বুঝতে পারে না, এত নোটিফিকেশন আসে আসলে, সরি। তো এটা অনেক ইম্পর্ট্যান্ট। তো এটাই বলতেছে যে আপনি মানে সবাই কিন্তু এই জিনিসটা পারবে না, সব মানে সব ধরনের কনসালটেন্ট বা সব ধরনের মার্কেটিং ম্যানেজারের কাছ থেকে আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন না। সবারই স্কিল থাকে ডিফারেন্ট জায়গায়। সো আপনি বিজনেসের জন্য আপনার যদি টাকা থাকে, আপনি আরেকজনের সাথে কথা বলবেন যার মেইন স্কিলটাই বিজনেস বোঝা, যে আপনাকে হয়তো পিক্সেল, ডেটা লেয়ার এগুলো বলতে পারবে না, বাট সে বিজনেস বুঝবে যে ওকে তুমি যদি একটা 600 টাকার প্রোডাক্ট বেচতেছো, এটা তোমার একটা বিক্রি হচ্ছে, এক কাজ করো তোমার ল্যান্ডিং পেজটা এমনভাবে ডিজাইন করো যেখানে সে আসার পরে সিমিলার দুই তিনটা প্রোডাক্ট এমনভাবে সাজেস্ট করবে, এটা তোমার ডেভেলপারের সাথে আমাকে বসায় দাও, আমি ওকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এই যে সে সিআরও বুঝে, সেলস বুঝে। টেলিসেলসের স্ক্রিপ্ট কিন্তু আপনার ডিজিটাল মার্কেটার বানাই দিবে না। টেলিসেলস কিভাবে? টেলিসেলস মানে যে ফোন দিয়ে মানুষকে কথা বলা হয়। ধরেন আপনি একটা ইনস্টিটিউশনের ভর্তির কথা বলতেছেন, এখন একটা ডিজিটাল মার্কেটার কি করতে পারে, আপনাকে বলতে পারে ওকে ভাই আপনি লিড জেনারেশন অ্যাড চালান, অ্যাডে এইগুলো আমরা করব, আমরা প্রথমে এরকম অ্যাওয়ারনেস অ্যাড চালাবো, তারপর যারা যারা দেখবে তাদের 50% যারা দেখছে তাদেরকে আমরা একটা রিটার্গেট অ্যাড চালাবো, লাস্টে একটা ফর্ম সাবমিশন অ্যাড থাকবে, ভাই ফর্মটা গুগল ফর্ম দিয়ে না, তার চেয়ে ওর ভিতরে লিড ফর্ম একটা বানানো যায় ফেসবুকের, ওতে আপনারা 2% কনভারসেশন মানে কনভার্সন রেট বেশি পাবেন, বিকজ এইভাবে ফেসবুক চায় যে তাদের নেটিভ ফর্মগুলো মানুষ ফিল আপ করুক, মেটার বাইরে না যাক। এগুলো সে আপনাকে বলে দেবে, কিন্তু তার মধ্যে এই স্কিল নাই যে কিভাবে করে আপনার পুরো মানে ইউনিভার্সিটি বা পুরো কোর্সের বিজনেস কাজ করে। সেটা নিয়ে কেউ যদি এক্সেপশনালি পড়ালেখা করে, সেটা ডিফারেন্ট কথা, বাট আপনি তার কাছ থেকে এক্সপেক্ট করতে পারবেন না সে আপনার মানে বিজনেস নিয়ে হেল্প করে। সো বিজনেস ওনার, আপনি এই ব্যাপারটা আরো বেটার বুঝবেন, কারণ আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? সো এই ব্যাপারটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি মেবি একটু ঘুরাই পেঁচাই এক কথাই বলতেছি, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কশাস অ্যাবাউট হোয়াট ইজ ইউর বিজনেস, হোয়াটস ইউর মার্জিন, হাউ ইউ ওয়ান্ট টু রান দ্য অ্যাডস, অ্যান্ড আপনার ডিজিটাল মার্কেটার আপনার ওই জিনিসটাকে অনলাইনের জন্য করতে সবচেয়ে বেস্ট ওয়েতে কিভাবে করা যায় সেটা হেল্প করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইমপ্লিমেন্টিং দ্য ফানেল। খুব কুইকলি যাব। ফানেল মানে হচ্ছে ধরেন অনেক মানুষ যেটা করে ঈদের আগে, আমি যে বললাম যে আমাকে যারা যারা রিচ আউট করেছে, মিলিয়ে লিখেছে, ভাইয়া আই হ্যাভ রান টু ক্যাম্পেইনস, ওয়ান অফ দেম উই হ্যাড লাইক 21 ডলার পার ডে অ্যান্ড দ্য আদার ওয়ান ওয়াজ $15। পরে আমি দেখলাম যে ওদের দুইটা অ্যাড মানে দুইটা ক্যাম্পেইন একে অপরের সাথে কম্পিট করতেছে, কাইন্ড অফ সিমিলার টাইপের সেভড অডিয়েন্স ইউজ করা। সে কি করতে পারতো, সে একটা, এগেন খুব ইম্পর্টেন্ট, 1 নম্বর, সে একটা অ্যাওয়ারনেস অ্যাড চালাইতে পারতো, চালানোর সঙ্গে সঙ্গে সে একটা এঙ্গেজমেন্ট অ্যাড চালাইতো, দুইটা একসঙ্গে চলতেছে, দুইটা ডিফারেন্ট টার্গেটিং এ, এবং সাথে সে একটা কাস্টম অডিয়েন্স বানাইতে পারতো যে ওকে যারা আমাদের 15 দিনে বা 14 দিনে, এটা B2Cর জন্য বলতেছি, আমাদের এখান থেকে অর্ডার করেছে তাদেরকে এক্সক্লুড করবো অলরেডি আমি, মানে তারা আমার এই দুইটা অ্যাড দেখবে না। এটা করার পর সাথে সাথে সে একটা সেভড অডিয়েন্সে বা কোল্ড অডিয়েন্স যেটাকে আমরা বলি, সেখানেও আমরা যারা আমাদের কাছ থেকে 30 দিনে অর্ডার করছে বা 20 দিনে অর্ডার করছে তাদেরকে এক্সক্লুড করে আমরা ট্যাগ চালাইতাম, 3টা অ্যাড চলতেছে। সো তারপর আমি যেটা করতাম, রিচ ক্যাম্পেইনটা মোটামুটি আমার 3-4 লাখ মানুষ দেখার পর, $20 মতো খরচ করার পর ওটা আমি অফ করতাম। এগেন এটা ধরেন যদি আমার $200 থাকে, আমি এইভাবে করে করবো, এটাকে বাজেটটাকে স্প্লিট করে। সো আমার একটা জার্নি ধরতে হবে, নট লাইক 7 দিনের মধ্যে সেলস পাবো। আমার যদি 30 দিন টাইম থাকে, এই যে ধরেন আমরা রামাদান ক্যাম্পেইন যেভাবে করি, যে প্রথমে পিরিয়ড আমাদের একটা হাইপ তৈরি করবো, তারপরে আমাদের মধ্যে আমরা অ্যাড চালাবো, আমরা ভিডিও অনেকগুলো দিব, আমাদের কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমাদের কিভাবে যাবে, তারপর ঈদের একটা বুম সেলস থাকবে, একটা গিফট অফার থাকবে, তারপরে যে আমরা ক্লোজ করব। তারপরে হচ্ছে পোস্ট ঈদ আমরা
ফিডব্যাক নেওয়ার জন্য সার্ভে করব। এই হচ্ছে পুরো প্রসেস। এই প্রসেসটা বেশিরভাগ মানুষ ডিজাইন করতে পারে না। এটাই তো প্রবলেম। এখন বলবেন ভাই আমি ধরেন একটা প্রোডাক্টই আনছি জাস্ট 30 দিন চালানোর জন্য, ওই প্রোডাক্ট নিয়ে আমি এত কিছু কেন করব? বাট করতে হবে, দ্যাটস দ্য রিজন ওয়াই ইউ আর নট গেটিং সেলস। মানে দ্যাটস দ্য থিং। সো এখানে পয়েন্টটা বলি আমি আপনাকে। সো ধরেন কোন পর্যন্ত আসছি, যে দুইটা ক্যাম্পেইন হয়েছে, একটা আমার অ্যাওয়ারনেস, একটা আমার এঙ্গেজমেন্ট, এবং একটা কোল্ড অডিয়েন্স। কোল্ড অডিয়েন্সের সেকেন্ড অ্যাড সেটে আমি দেবো একটা, কি দেবো, একটা রিটার্গেটিং অ্যাড। যে আমার ওই অ্যাওয়ারনেসে যারা ছিল, যারা আমার সাথে ইন্টারাক্ট করেছে, এবং যারা আমার প্রিভিয়াস কন্টেন্টগুলো দেখেছে, তাদেরকে আমি একটা রিটার্গেটিং করে একটা ধরেন অ্যাড চালালাম। রিটার্গেটিং অ্যাড মোটামুটি পারফর্ম করতে করতে মোটামুটি আমার সেলসটা 7-8 দিনের মধ্যে একটা মোটামুটি জায়গায় আসছে। এবার আমি কি করবো, অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন দিব, ওইটাতে বাজেট ম্যাসিভলি বাড়াই দিয়ে অন্য সবগুলো অফ করে ওইটা চলতে থাকবে। সো দ্যাটস দ্য প্ল্যান, দ্যাটস দ্য ফানেল। এখন এই ফানেলটা যদি আপনি ডিজাইন না করতে পারেন, ইউ উইল অলওয়েজ বি রিচিং আউট টু পিপল লাইক মি। আমাকে মেইল করবেন, কখনো কখনো আরেকজনকে মেইল করবেন। সো ইট উইল নট ওয়ার্ক। ওকে। সো এই ব্যাপারটা আপনাকে একটু স্টাডি করতে হবে। এখন এটা আপনার কাজ না, এটা একটা স্পেশালিস্টের কাজ। বাট স্কিল, বেসিক আইডিয়া তো আপনার থাকা লাগবে, ঠিক আছে? নেক্সট পয়েন্টটা হচ্ছে, আমি যেটা ওই যে লাল একটু পিং করেছি, পিং তো না, এটা কি বলে, পার্পল করেছি, যে প্রফিট ক্যালকুলেশন অ্যান্ড রান রেট। প্রফিট ক্যালকুলেশন অলরেডি আমি প্রথম না সেকেন্ড পয়েন্ট অলরেডি বলে ফেলেছি, এবং একটা ভিডিও আছে যে কত টাকার প্রোডাক্ট এনে কত টাকায় বেচতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর থেকে বিয়োগ করতে হবে যে আমার কস্ট কত, সার্ভার কস্ট কত, আমার অ্যাডের কস্ট কত, আমার এই লোকটা কাজ করতেছে ও স্যালারি কত, এগুলো বি করতে হবে। বাট রান রেট মানে হচ্ছে ভাই, আমি 2,000 টাকা নিয়ে নামছি, এর মধ্যে ভাই আমার অ্যাড চালাই করতে হবে না, তোমার স্টকে পড়ে আছে। এরকম হলে আপনি কি করবেন? আর এরকম হলে আপনি যদি আমার সাথে মিটিং করেন, বা আমাদের মতো যারা আছে তাদের সাথে যখন মিটিং করবেন, ইউ আর নট অনলি ওয়েস্টিং ইউর টাইম, ইউ আর ওয়েস্টিং মাই টাইম। অ্যান্ড এখানে যেটা হবে যে পরে অ্যাকচুয়ালি একজন ভালো কেউ মেইল করলেও আমরা তো, আমার তো যেমন একটা ফুল টাইম জব আছে, রিমোট জব, আমি কিন্তু আসলে মানে আপনার সাথে জীবনে কথা বলতে চাবো না, বা এরকম কেউ কথা বলতে চাবে না, বিকজ বুঝতেই পারতেছি যে ইউ আর ট্রাইং টু ওয়েস্ট মাই টাইম অ্যান্ড এট দ্য সেম টাইম ইউর টাইম। সো এই ক্ষেত্রে রান রেটটা অনেক ইম্পর্টেন্ট। রান রেটটা স্টার্ট আপের ভাষায় বলে যে কত মানে আপনি আর কত দিন চলার মতো টাকা আপনার কাছে আছে, বুঝছেন? এটাকে রান রেট বলে। সো অ্যাজ আ বিজনেস ওনার আপনাকে যেটা করতে হবে, আপনার রান রেটটা কয়েক মাসের ধরে আপনাকে কাজ করতে হবে, যে ওকে আমার ঈদ ক্যাম্পেইন আসতেছে, আমি তো এখনো পর্যন্ত তেমন কিছুই করতে পারি নাই, আমার চেষ্টা করতে হবে যে আমি যেন আরো বেটার সার্ভিস এবং প্রোডাক্ট ডিজাইন করি, তারপরে আমার এত টাকা অ্যাডের জন্য আমি দিতে পারবো নেক্সট 2 মাস। সেরকম একটা প্রফিট, মানে সেরকম একটা মার্জিন আপনি অলরেডি, মানে মার্জিন না, মানে সেরকম একটা টাকা আপনি অলরেডি সরায় রাখছেন, এবং ওই অ্যাডটা আপনি ওইভাবে করে চালাবেন ইফ পসিবল। ইফ ইউ হ্যাভ আ স্পেসিফিক বাজেট অ্যান্ড ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিইনভেস্ট এনিথিং, জাস্ট রান লাইফ টাইম ক্যাম্পেইন। ইট ওয়ার্কস, ইট ওয়ার্কস, ট্রাস্ট মি। লাইফ টাইম ক্যাম্পেইন চালালে আপনার একটা প্রপারলি মানে অপটিমাইজ হবে। আপনি ডে ওয়াইজ অনেক ক্যালকুলেশন বের করতে পারবেন, মেট্রিক্স বের করতে পারবেন। অলরাইট। আমার এই ভিডিওটা আমি 4টার সময়, ভোর 4টা বাজে এখন রেকর্ড করতেছি, বিকজ অফ লেস নয়েজ। সো এখন একটু আজানের সাউন্ড আসার আগে আমি ভিডিওটা শেষ করে ফেলবো। সেহেরির জন্য সবাইকে ডাকতেছে হয়তো। লাস্ট পয়েন্ট হচ্ছে, এটা আমি একটা পডকাস্টে শুনেছি নাভাল রবিকান্তের। উনি বলতেছিলেন যে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আমার খুব পছন্দের একটা পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে যে, বি ইমপেশেন্ট উইথ অ্যাকশনস অ্যান্ড পেশেন্ট উইথ রেজাল্টস। শেয়ার স্ক্রিন, ইয়া, দেয়ার উই গো। শেয়ার অল উইন্ডো, শেয়ার দিস উইন্ডো অ্যাকচুয়ালি। সো এখানে লেখা আছে যে, বি ইমপেশেন্ট উইথ অ্যাকশনস, এই যে এটা, অ্যান্ড পেশেন্ট উইথ রেজাল্টস। হোয়াট ডু আই মিন বাই দ্যাট, হোয়াট ডু উই মিন বাই দ্যাট? আপনি যখন কোনো একটা, আচ্ছা আগেরগুলো আমি একটু ডিলিট করে দিই, তাহলে আমাদের এইটাই আসলে আমাদের অ্যাকশন মানে ফোকাসটা বাড়বে। সো এটার মানে হচ্ছে যে, আপনি যখন আপনার অ্যাকশনসটা প্রপারলি আপনি নিচ্ছেন, এটা হচ্ছে বিজনেস ওনারদের জন্য বলতেছি, যে আপনি প্রপারলি একটা জিনিস সিস্টেম করতে পারছেন, যে ওকে ঠিক আছে, আমি এই ধরনের একটা প্রোডাক্ট বিক্রি করব, আমার কোন 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 মানুষ লাগবে আমার এই কাজটা করার জন্য, আমার কাছে কতগুলো টাকা আছে, এটার জন্য বেস্ট সোর্সিং আমি কিভাবে করতে পারবো, কার কাছ থেকে সোর্স করতে পারি। আমি জলযোগের এক্সাম্পল দিলাম, আমি যদি জলযোগ হইতাম, আমি কিন্তু যে বড় বাজার থেকে, বা আমি আমার এখান থেকে সবচেয়ে বড় বাজার থেকে, বা ধরেন চাল ডাল থেকে আমি জীবনও আটা কিনতাম না, ময়দা কিনতাম না। আমি চলে যেতাম সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে, বেস্ট আমাকে ময়দার সাপ্লায়ার কি হবে, কারণ দিনে আমার 80 থেকে 90 কেজি বা 200 কেজি 100 কেজি ময়দা লাগতেছে, কারণ ওদের হিউজ সেলস। আমি তার কাছে চলে যেতাম, তাকে বলতাম যে তুমি তোমার মিলে যে ম্যাসিভ সাপ্লাইগুলো দাও, সেরকম আমাকে তুমি ময়দা সাপ্লাই করবা। বাট ইওর শর্ত ইজ, যে তুমি আমাকে এমনভাবে মানে ময়দাটা সাপ্লাই করবা যে আমি যেন বেস্ট রেট পাই। তুমি যদি বাজারে পার কেজি ময়দা 56 টাকা করে দাও, আমাকে যেন তুমি 49 টাকা করে দিতে পারো। বাট চুক্তি হচ্ছে নেক্সট 1 বছর তোমার কাছ থেকে আমি নেবো, এবং যেদিন তোমার ময়দাতে আমি কোনো প্রবলেম পাবো, আমার কাস্টমার কমপ্লেন করবে, আমি ওটা বন্ধ করে দিব। এখন এখানে সে তার নিজের ট্রান্সপোর্টেশন ইউজ করতেছে, বা সে তার সেই ময়দার কোম্পানি তাকে ট্রাকে করে দিয়ে যাচ্ছে, বাট এখানে ওয়েস্টেজ হচ্ছে না। এই যে পুরো ব্যাপারটা, এটার মানে কি, ইউ আর অ্যান অন্টারপ্রেনার অ্যান্ড ইউ আর ডুইং ইট ইন আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে, যে আপনি কিভাবে করে বেস্ট মানুষের কাছ থেকে বেস্ট রেটে
প্রোডাক্টটা নিতে পারতেছেন। এই জিনিসটা করছে কে? এই জিনিসটা করছে চালডাল। চালডালের সিডিভিএন নামে একটা জিনিস আছে, চালডাল ভেজিটেবল নেটওয়ার্কস। চালডাল কারওয়ান বাজার থেকে মার্কেট পারচেস করতো আগে। তারপর তারা কত বুদ্ধি চিন্তা করেন। তারা চিন্তা করলো যে হাউ অ্যাবাউট উই ক্যান ডু সামথিং যেখানে উই ক্যান হেল্প দিস, অগেন দিস ভিডিও ইজ নট স্পন্সর্ড বাই দেম, বাট আমার প্রথম কোম্পানি যেন আমার লয়ালিটি কাজ করে। তারা চিন্তা করলো যে আমরা কৃষককে কিভাবে এম্পাওয়ার করতে পারি, যেন এই যে মাঝখানে, আচ্ছা এটা আর না দেখানোই ভালো, আমি একটু কথা বলি আপনাদের সাথে। সো সে চিন্তা করলো যে মধ্যস্থতাকারী যে মানুষজন আছে এদের থেকে আম, কৃষকদেরকে একটু বেশি টাকা রেট দেওয়া, এট দ্য সেম টাইম হচ্ছে লাইক আমরা একটু কমে প্রোডাক্ট নেওয়া। ধরেন যেই টমেটোটা সে কারওয়ান বাজার থেকে যদি কিনতো, সে পেতো 24 টাকা করে কেজি, সেই টমেটো যখন সে একদম গ্রামের মধ্যে থেকে নিজস্ব লজিস্টিক দিয়ে নিয়ে আসতেছে চাল ডাল ভেজিটেবল নেটওয়ার্কে, তখন সে ওই জিনিসটাকেই 16 টাকায় কিনতে পারতেছে। সো 1 কেজিতে 8 টাকা যদি সে বাঁচাতে পারে, চিন্তা করেন দিনে যদি সে 100 কেজি এরকম আনতে পারে, বা ধরেন একটা উইকে, দিনে তো আর আনতে পারবে না, একটা উইকে যদি এরকম সে বাঁচাতে পারে, চিন্তা করতেছেন সে কত কমে কিনতে পারতেছে জিনিসটা। এই যে এই ব্যাপারগুলো আছে, যেমন অনেকগুলো বিজনেস যেটা করে ক্রেডিটে অনেক প্রোডাক্ট নেয়, আপনার যদি সেরকম একটা ব্র্যান্ড আপনি একটু মোটামুটি বানাইতে পারেন, আপনি কিন্তু অনেকগুলো সাপ্লায়ারের কাছ থেকে ক্রেডিটে প্রোডাক্ট নিতে পারেন। এই যে ক্রেডিটটা আপনি নিয়েছেন, এইটার ক্যালকুলেশন যদি প্রপারলি আপনি করতে পারেন, তখন কিন্তু আপনি ওইটা দিয়ে আপনার কিছু অ্যাড চালাতে পারেন। ওই অ্যাডটা দিয়ে আপনি আরো কিছু প্রোডাক্ট পাইলেন, ওই প্রোডাক্টটা দিয়ে আপনি আবার প্রফিট গেইন করলেন, ওই প্রফিট থেকে ওদের টাকাটা দিলেন। So এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অনেক বিজনেসম্যান করতে পারে না। তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আপসেল এবং ক্রস সেল। আপসেল এবং ক্রস সেল করাটা ইম্পর্টেন্ট। ওই যে বি ইমপেশেন্ট উইথ অ্যাকশনস, আপনি অনেক কিছু ট্রাই করতে থাকতে হবে, সামথিং উইল ক্লিক। এই যে আমি ফ্রেশ অ্যান্ড ফিট ফুড নিয়ে কাজ করি, ওদের মার্কেটিং আমি প্রথম থেকে হেল্প করতেছি, কনসালটেন্সি করতেছি। সো ওদের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে ওদের একটা স্টার প্রোডাক্ট আছে আমসত্ত্ব। ওদের কিন্তু আরো অনেক দামি দামি প্রোডাক্ট আছে, বাট স্টিল তারা ওই আমসত্ত্বের উপর বেস করে থাকে। এবং যখনই ওদের ল্যান্ডিং পেজে অন্য কেউ আসে, তখন সে আমসত্ত্ব কেনার পরে তার যখন ভালো লাগে, অ্যাকচুয়ালি ওই প্রোডাক্ট ওদের ভালো, পরে সে অন্য 3-4টা প্রোডাক্ট আরো নিয়ে চলে যায়। তখন যেটা হয় যে অন্য প্রোডাক্টের জন্য তার মার্কেটিং করা লাগে না, বাট যারা যারা ওয়েবসাইটে ল্যান্ড করতেছে তারা সবাই অন্য অন্য প্রোডাক্টও নিচ্ছে, এবং মাঝে মাঝে একটা দুটা রিটার্গেটিং অ্যাড চালানো হয়। যারা যারা অলরেডি 2বার 3বার 4বার করে কিনছে তাদের কাস্টমার লিস্টটাকেও আপলোড করা হয়, এবং সেটাকে দিয়ে লুকালাইক করা হয়, সেটা দিয়ে মানে কাস্টমার অডিয়েন্স করা হয়, তাদের কোনো প্রোডাক্টের অ্যাড দেখানো হয়। এবং খুব ভেরি সুন উই উইল বি ইমপ্লিমেন্টিং ক্যাটালগ অ্যাড। সো ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য অফার থিং, রাইট, যে কিভাবে করে জিনিসটা কাজ করে। সো দ্যাটস অ্যাবাউট ইট। আই গেস আমি বোঝাতে পারছি। অ্যান্ড এগেন, আজকের ভিডিও থেকে যদি লাস্ট একটা কথা বলি, অনেক আমি জ্ঞান দিয়েছি। যারা যারা এই পর্যন্ত দেখছেন, জাস্ট রাইট V2, ভার্সন 2। সো আমার মানে সেট আপের ভার্সন 2, আমি খুবই খুশি হব যারা যারা V2 লিখবেন। সো V2, and yeah, that's about it. And I'm not, I don't have any problem doing a meeting with you, but the thing is, you have to be very respectful of your time, because আপনি একটা বিজনেস করছেন, you are doing a very interesting thing, very important thing, because আপনি অনেক মানুষকে এমপ্লয় করতে পারবেন। আপনি নিজে কারোর কাছে দাসত্ব বলবো না, বাট চাকরি করছেন না, আপনি নিজে একটা কিছু করার চেষ্টা করছেন। টেক আ বাউ, মানে হ্যাটস অফ। বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনি একটু স্টাডি করছেন, আপনি জাস্ট হুট করে লাভ মারছেন না, এবং যারা এই ব্যাপারগুলো বোঝে তাদের সাথে কথা বলতেছেন, এবং নট ওয়েস্টিং দেয়ার টাইম অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। I have to turn it off. I don't know how to do it.